আজকে ডিসি সার্কিট দিয়ে শুরু করব। তো মূলত ডিসি সার্কিটের অনেকগুলো থিওরেম আছে বা অ্যানালাইসিস আছে। আমরা থিওরেমগুলো দিয়ে শেষ নামাবো। আমরা যদি থিওরেমগুলো বলতে চাই তাহলে কোন কোন থিওরেম করব? প্রথমে দেখব হচ্ছে আমরা একেবারে বেসিক যে থিওরেম করাই আর কি, সুপারপজিশন থিওরেম, তারপরে করানো হয় থেভেনিন থিওরেম, তারপর নর্টন, তারপর হচ্ছে ম্যাক্সওয়েলটা করানো হবে না। ম্যাক্সওয়েলটা মূলত কেভিএল পারলে ম্যাক্সওয়েল হয়ে যাবে, ওইটা নিয়ে এক্সট্রা প্যারা নেব আমরা। আর এই থিওরেমগুলো করব। আর অ্যানালাইসিস করব, আমরা দুটো অ্যানালাইসিস করব, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর হচ্ছে মেশ অ্যানালাইসিস। আর এই যে অ্যানালাইসিসগুলো করব, থিওরেমের আগে করব হচ্ছে অ্যানালাইসিস দুটো। তো অ্যানালাইসিস তারপরে থিওরেম এগুলো আমরা পরে ঢুকবো। তার আগে যেটা ঢুকবো আমরা করব বেসিক যে ডিসি সার্কিটগুলো আছে, একদম যে বেসিক ফান্ডামেন্টাল সার্কিটগুলো, ওই সার্কিটগুলোর সমতুল্য রোধ বের করা শিখবো আজকে আমরা। মূলত বিভিন্ন দেখো না প্যাচালো সার্কিটগুলো আছে, ওইগুলো কীভাবে সমতুল্য রোধ বের করতে হবে। ক্যালকুলেটর ট্রিক দেখবো আমরা, ক্যালকুলেটরে কীভাবে এক লাইনেই হচ্ছে জাস্ট ইকুয়েশন লিখে সলভ করে দেওয়া যায়, মান বের করে যায় তুল্য রোধের মান। তারপর আর আমরা কিছু প্রপার্টি দেখবো তার আগেও, ওই সবের আগেও আমরা কিছু প্রপার্টি দেখবো, সিরিজ সার্কিটের প্রপার্টি, তারপর হচ্ছে প্যারালাল সার্কিটের প্রপার্টি। তোমরা তো দেখছো, জানো এগুলো, যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান ভোল্টেজ কি হয়, প্রত্যেকটা রোধের অ্যাক্রসে আলাদা আলাদা পাওয়া যায়। তো এই রিজনগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবো যে কেন এরকম হয়। আসলেই তো এরকম পড়ে আসছি বা পড়তেছি, এরকম কেন হয়। প্যারালাল সার্কিটের বেলাও আমরা জানি প্যারালাল কি সমান, ভোল্টেজ সমান, কিন্তু কারেন্টগুলো সব কি হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তো আমরা মোটামুটি রিজনগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবো যে এগুলো কেন হয়, সেটা ট্রাই করবো। তারও আগে যেটা করব, আমরা সার্কিট বলে মাথা ব্যথা করতেছি বা করতেছি, তো সেই সার্কিটগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে আগে। তো আমরা শুরু করি আমাদের সেই ডিসি সার্কিট। মূলত তো ডিসি সার্কিট হচ্ছে দুটো ওয়ার্ডের সমন্বয়, একটা আছে ডিসি আর একটা কি সার্কিট, তাই না? তো সার্কিটের শুধু সার্কিটের যদি বাংলা বলি তাহলে শুধু সার্কিটের বাংলা হচ্ছে কি বর্তনী। আর ডিসি তো হচ্ছে একটা ডিরেক্ট কারেন্ট বিশিষ্ট সোর্স আর কি, ডিসি সোর্স আর কি। তো এটাকে আমরা ডিসি বলেই চালাই। তাহলে ডিসি হচ্ছে বর্তনী। তার আগে জানতে হবে বর্তনী কি জিনিস। বর্তনী তো মোটামুটি আমরা সবাই জানি, তাই না? বর্তনী যদি সংজ্ঞায়িত করতে যাই বর্তনীকে, তাহলে কি বলবো, যে কারেন্ট চলাচলের যে সম্পূর্ণ রাস্তা বা সম্পূর্ণ পথ, তাকেই বলবো কি বর্তনী বলবো। তাহলে এটা লেখার দরকার নেই, বললাম কারেন্ট চলাচলের সম্পূর্ণ রাস্তা বা পথকে বলা হয় বর্তনী। কিন্তু ঝামেলা বাধে অন্য জায়গায়, যে কোনো কোনো অংশরে আমরা বর্তনী বলে কনসিডার করি, কোনো কোনো অংশরে বর্তনী বলে কনসিডার করি না। তাহলে আগে চিন্তা হবে যে ভাই কোনটারে কি বর্তনী বলবো, কোনটারে কি বর্তনী বলা যাবে না। এটা একটা ব্যাটারি, তাই না? এটার তো প্রতীক মোটামুটি সম্পর্কে পরিচিত আছে। ব্যাটারির যে বড় প্লেট, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্লেট, আর ছোটো প্লেটটাকে ব্যাটারি নেগেটিভ প্লেট। তো মনে করো এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া হয়েছে, এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে কোন একটা লাইট, এটা আর একটা লাইট, এটা আবার একটা ফ্রিজ বা যে কোনো লোড টাইপের হতে পারে। তো এই জায়গায় আমরা যেটা করলাম, একটা সুইচ দিয়ে আর একটা লোডকে আমরা এভাবে কানেক্ট করে দিলাম, তাই না? এটা হচ্ছে এর বাধা হচ্ছে কত, R4। চিন্তা করো তাহলে ব্যাটারির কোন জায়গা থেকে কারেন্ট শুরু হয়, ব্যাটারি পজিটিভ প্লেট থেকে কারেন্ট প্রবাহ শুরু হয় না? তাই পজিটিভ থেকে কারেন্ট ফ্লো শুরু হয়ে এইভাবে যাবে কারেন্ট, এই রোধ, তারপর কোথায় যাবে বলো তো কারেন্ট? তারপরে কি দুটোর শাখায় ভাগ হবে, কিন্তু কারেন্ট ওইদিকে যাবে না, ওইদিকে যাওয়ার কোনো উপায় নাই, কারণ এখনো সুইচ কি করা হয়নি, সংযোগ করা হয়নি। তার মানে ওই পথে ইচ্ছা করলে কারেন্ট যেতে পারবে না। তাহলে কারেন্ট এই পথে যাবে, এই পথে যাবে, এই পথে সম্পূর্ণ হবে। তাহলে আমাকে বলতে হবে বর্তনী কোনটুকু। বর্তনী হচ্ছে এই যে যেই পথ দিয়ে কারেন্ট যেতে পারবে সেই পথটাই কি বর্তনী। তাহলে এই যে পথ যেটা আমরা আসতেছি, এই পথটা, ওই পথটার নামই হবে কি বর্তনী। কিন্তু এইটাকে আমরা বর্তনী বলে বলতে পারবো, এটাকে ওটা অন করলে, সুইচটা অন করলে এটা বর্তনী হবে। কিন্তু এটাকেও বর্তনী বলতে পারবো আমরা, এটাকেও আমরা কি বলতে পারবো, বর্তনী বলতে পারবো। কেন বর্তনী বলতে পারবো? আমি তো এই কথা বলি নাই যে যেই পথ দিয়ে কারেন্ট যাচ্ছে বা যাবে সেই পথটাই বর্তনী। আমি বলছি কি যেই পথ দিয়ে কারেন্ট চলাচলের যেতে পারবে বা যাওয়ার সক্ষমতা আছে কারেন্ট চলাচলের, সেই পথটাকে আমরা কি বলবো, বর্তনী। তাহলে এই পথে যাচ্ছে, এটা তো অবশ্যই বর্তনী। কিন্তু যদি আমরা সুইচটা ক্লোজ করতাম,
তাহলে কারেন্ট কি যাওয়ার ক্ষমতা আছে না এই পথ দিয়ে? তাহলে এইটাও কি বলতে পারবো, এটাকে আমরা বর্তনী, অর্থাৎ কারেন্ট যার যার ভেতর দিয়ে যেতে পারবে এই পুরো রাস্তাটাকে আমরা কি বলতে পারবো, বর্তনী বলতে পারবো, তাই কি না? কিন্তু এই বর্তনীর নাম আছে স্পেশাল, এই বর্তনীর নাম হবে ওপেন সার্কিট। ওপেন ওপেন সার্কিট বা এটাকে আমরা কি বলতে পারি বলো একটু, খোলা বর্তনী। এবার তো ঠিক আছে নাকি, খোলা বর্তনী। আর এটা যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই বর্তনীর নামটাকে আমরা কি বলবো ভাই, বদ্ধ বর্তনী। এবার ক্লিয়ার হয়েছে নাকি? তার মানে যার ভেতর দিয়ে কারেন্ট যেতে পারবে বা যাওয়ার সক্ষমতা আছে ওইটা পুরোটাই কি বর্তনী। কিন্তু যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেটা কি বর্তনী, বদ্ধ বর্তনী। আর যার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে না সেটাকে আমরা বলবো কি, খোলা বর্তনী, ওপেন সার্কিট। এটাকে বলবো হচ্ছে ক্লোজ সার্কিট, অথবা এটাকে আমরা বলতে পারবো কি বাংলায় বদ্ধ বর্তনী বলতে পারবো। এই হচ্ছে মোটামুটি বর্তনী। হ্যাঁ, তাহলে এই যে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো, যে কারেন্ট ফ্লো যার মধ্যে করতে পারবে বা করার ক্ষমতা আছে তাকে আমরা কি বলতে পারবো, বর্তনী বলতে পারবো। বর্তনী তাহলে কয় প্রকার পেলাম, দুই প্রকার পেলাম, একটা হচ্ছে খোলা আর কি বদ্ধ বর্তনী। কিন্তু বর্তনীর আরো কিছু ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, বর্তনীর সংখ্যা পেলাম, তাই তো? বর্তনীর সংখ্যা পেলাম আমরা। তো এই যে বর্তনীতে ডিসি সোর্স ব্যবহার করা হবে ওই বর্তনীকে বলা হবে ডিসি সার্কিট। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো এই বর্তনীতে সোর্স হিসাবে কি ব্যবহার করা হয়েছে, একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই না? এটা কি সোর্স, ডিসি সোর্স। কারণ এ কোন কারেন্ট দিবে আমাকে, সে কোন কারেন্ট দিবে, ডিসি কারেন্ট দিবে না? তাহলে এই সোর্সটা কি হবে, ডিসি সোর্স হবে। একদম বুঝতে পারছো, ডিসি সোর্স হবে। তাহলে যেই বর্তনীতে এরকম ডিসি সোর্স ব্যবহার করা হবে সেই বর্তনীকে বলা হবে কি, ডিসি বর্তনী বা ডিসি সার্কিট। বুঝতে পারছেন? এখন এই যে ডিসি সোর্স বা ডিসি উৎস, এইটা আবার দুই প্রকার। বুঝতে পারছেন? এটা প্রকার ডিসি উৎস আবার দুই প্রকার। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কি কারেন্ট সোর্স। এটা তো আমি জানি না কি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কি আমাদের সেই কারেন্ট সোর্স। এবার আমাকে বলো তো, ভোল্টেজ সোর্সগুলো ডিসি ভোল্টেজ সোর্স, এগুলো কিন্তু সব কার ক্লাসিফিকেশন দেখতেছি, ডিসি সোর্সের আমরা ক্লাসিফিকেশন দেখতেছি। তাহলে যে ভোল্টেজ সোর্স সেটা কি হবে, ডিসি ভোল্টেজ সোর্স। যে কারেন্ট সোর্স সেটা কি, ডিসি কারেন্ট সোর্স, তাই কিনা? তো ডিসি ভোল্টেজ সোর্স যেটা, সেটা দেখতে কিরকম হবে, এরকম হবে, এরকম ব্যাটারির মতো দেখাইতে পারে। এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে এরকম একটা সেল, মানে একটা ব্যাটারি। হ্যাঁ, না না না, এটাকে ব্যাটারি বলতে পারবা, কিন্তু এটাকে সেল বলাটা বেটার, সেল বলাটা বেটার। এটা একটা কোষ, তাই না? একটা কোষ। তাহলে আমরা যদি বড় সড়ো কোনো ব্যাটারি বানাতে চাই, 4 ভোল্ট 5 ভোল্ট কোনো ব্যাটারি বানাতে চাই, তাহলে এরকম একটা সেল সম্ভব না। তাহলে এরকম পর সেল লাগাই দাও, এরকম পর সেল লাগাই দাও, তাহলে দেখো একটা ব্যাটারি, তাই কি না? আমরা যখন যে আগেরকার আমলে এখনো দেখা যায় যে টর্চ লাইটের ব্যাটারিগুলো আছে, ওগুলো কি পর লাগাই দিতে হবে। তাহলে এই সেই ওইটা একটা সেল, তারপরে কি ওইটা আরেকটা সেল, এই সে আরেকটা কি সেল, এই পর মিলে পুরো একটা ব্যাটারি কনস্ট্রাকশন। বুঝতে পারছেন? তাহলে এটা একটা সেল সেল সেল। তো এইটা রিপ্রেজেন্টেশন হতে পারে, আর একটা রিপ্রেজেন্টেশন হতে পারে যে এরকম থাকবে, এই প্রান্ত প্লাস দিবে আর এই প্রান্ত কি দিবে, মাইনাস দিবে। এই হচ্ছে তোমার সেই ব্যাটারি। তাহলে এই সবগুলোই কি ব্যাটারির সিম্বল, তাই কি না? আর এইখানে কি আছে ভাই, ডিসি কারেন্ট সোর্স। তাহলে একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা কি সোর্স, কারেন্ট সোর্স। তো নাম শুনে বুঝতে পারতেছে এটাকে ভাই ভোল্টেজ সোর্স কেন বলা হচ্ছে, কারণ এ কি সাপ্লাই করবে, ভোল্টেজ সাপ্লাই করবে। আর ডিসি কারেন্ট সোর্স এ কি সাপ্লাই করবে, সরাসরি কারেন্ট সাপ্লাই করবে। কিন্তু নামগুলোর মাঝে একটু ঝামেলা, চিন্তা করে দেখো তো, এই যে এটা যদি ভোল্টেজ সোর্স, তাহলে এ কি ভোল্টেজ সাপ্লাই করবে না? তাহলে ভোল্টেজ সাপ্লাই করলে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। যদি এরকম যদি বসে ভোল্টেজ সাপ্লাই করে, তাহলে তখন কি ফ্লো করা শুরু করে দিবে, কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। তার মানে তো ভাই ভোল্টেজ সাপ্লাই করতেছে, আবার কি সাপ্লাই করতেছে, কারেন্টও সাপ্লাই করতেছে। আবার একটু পরে যে কারেন্ট সোর্সটা আমরা দেখাবো, কারেন্ট সোর্সের সিম্বলটা এরকম, এই যে এটা, বুঝতে পারা গেছে? এই যে একটা কারেন্ট সোর্সের সিম্বল এটা। তাহলে এটা আর কি করবে, কি সাপ্লাই করবে, একটা নির্দিষ্ট পরিমাণ কি সাপ্লাই করবে, কারেন্ট সাপ্লাই করবে না? তাহলে দেখো তো ভাই, তাহলে এইটার আর এইটার মূলত পার্থক্য তাহলে আছে, তোমাদের কি মনে হচ্ছে দেখে? এও কি করতেছে, কারেন্ট সাপ্লাই করতেছে, আবার এও তো ভোল্টেজ লাগাইলে কি ফ্লো করবে, সোর্স লাগাইলে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে তো ভাই দুইজনই তো কারেন্ট ফ্লো করতেছে, সাপ্লাই দিচ্ছে। তাহলে এরকম আলাদা আলাদা দেখানোর কারণ কি, আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, যে এইটার আসলে পার্থক্যটা কোথায় আছে সেগুলো দেখবো। আপাতত জাস্ট ক্লাসিফিকেশনগুলো মনে রাখো, সিম্বলগুলো মনে রাখো, যে কোনটা কারেন্ট সোর্স কোনটা ভোল্টেজ সোর্স। তাহলে ডিসি যে ভোল্টেজ সোর্সটা আছে, এই যে ভোল্টেজ সোর্স, এইগুলো তো আমরা ধরে দেখছি নাকি, ব্যাটারি
টর্চ লাইটের ব্যাটারি বলো, তারপর হচ্ছে তোমাদের আগেরকার আমলের যে টিভিগুলো ছিল ওইগুলো তো অপারেট করতে কি বড় বড় ব্যাটারি লাগে না। বর্তমানে তো সোলার প্যানেল যেগুলো আছে ওইগুলোতে তো কী করা লাগবে, বড় বড় ব্যাটারি না ওগুলো। তাহলে এইগুলো তো ধরে দেখছো, কিন্তু এই কারেন্ট সোর্সের নাম তো আগে বহুবার শুনছো, ডিপ্লোমাতে যখন করছো, একটা ভোল্টেজ সোর্স আর একটা সোর্স কারেন্ট সোর্স, এগুলো তো প্রচুর শুনছো। জীবনে কোনোদিন কারেন্ট সোর্স দেখছো? দেখছো কোনোদিন কারেন্ট সোর্স যে ভাই এইটা হচ্ছে কারেন্ট সোর্স? ভোল্টেজ সোর্স তো দেখছো অহরহ, ব্যাটারির দোকানে পেন্সিল ব্যাটারি সব ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স জীবনে ধরে দেখছো যে ভাই এই যে এইটা হচ্ছে ভোল্টেজ কারেন্ট সোর্স? কোনো স্যার দেখাইছে? কোনো স্যার বলো বা কেউ কি দেখাইছে? দেখায় নাই কেন বলো তো একটু? কারণ এই জিনিস বাস্তবে বানানো সম্ভব না, বুঝতে পেরেছেন? কারেন্ট সোর্স হয় না। তো এই কারেন্ট সোর্স আমরা যেরকম বলি না এই যে ভোল্টেজ সোর্স, ওইরকম কারেন্ট সোর্স নাই, বুঝতে পারছেন? আপনি দোকানে গিয়ে বলবেন একটা কারেন্ট সোর্স দেন, আপনি দিতে পারবেন না, কারণ ওই জিনিস হয় না। তাহলে ভাই এই কনসেপ্টগুলো কোথেকে আসলো? এই কনসেপ্টগুলো হচ্ছে কারেন্ট সোর্স বানানো যায়। কী দিয়ে বানানো যায় কারেন্ট সোর্স? বানানো যায় হচ্ছে আমরা যে ট্রানজিস্টর পড়ি, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পড়ি ইলেকট্রনিক্সের, ওগুলো দিয়ে কারেন্ট সোর্স বানানো সম্ভব। আমরা ফেড পড়বো সামনে যদি সময় থাকে, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ওইগুলো পড়বো, তখন দেখবে যে ওইগুলো দিয়ে কী বানানো সম্ভব, এই কারেন্ট সোর্স বানানো সম্ভব, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে একটা হচ্ছে ক্লোজ সার্কিট দেখলাম, আর একটা কি দেখলাম তাহলে খোলা বর্তনী। এগুলো কার ক্লাসিফিকেশন? তাহলে এগুলো হচ্ছে বর্তনীর ক্লাসিফিকেশন, তাই কি না? আর এগুলো হচ্ছে কার ক্লাসিফিকেশন গেল? উৎসের ক্লাসিফিকেশন গেল, তাই কি না? তো এই বর্তনীকে আমরা আবার এর যে ওরিয়েন্টেশন বা এর যে বিন্যাস, এই বিন্যাসের উপর আবার দুই ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছেন? এর যে ওরিয়েন্টেশন বা বিন্যাস বর্তনীকে আরও দুই ভাগে ভাগ করা যায়, তাই কি না? তো আমরা যদি বলি যে তার মানে খোলা বর্তনী থেকে কারেন্ট ফ্লো করবে, বলো তো একটু? খোলা বর্তনী কারেন্ট ফ্লো করার সক্ষমতা নাই, কিন্তু বদ্ধ বর্তনী থেকে কি প্রবাহ, কারেন্ট প্রবাহ ঘটানোর মতো পরিস্থিতি আছে বা ব্যবস্থা আছে। তাহলে বর্তনীকে আমরা কারেন্ট চলাচল করতে পারবে কি পারবে না এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে খোলা বর্তনী, একটা বদ্ধ বর্তনী। কিন্তু বর্তনীর যে ওরিয়েন্টেশন বা বর্তনীর যে স্ট্রাকচার, সেটাকে বেসিস করে বর্তনীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট, বুঝতে পেরেছো? আমরা যদি বলি তোমাকে জিজ্ঞেস করে মানুষ কয় প্রকার, কি বলবো বলো? 3 প্রকার। কি কি? পুরুষ, মহিলা, আর উভয় লিঙ্গ, তাই তো? উভয় লিঙ্গ ভিত্তিক। কেন আমি যদি বলি 2 প্রকার, ফর্সা আর কালো? শ্যামলা হতে আছে। হ্যাঁ, 3 প্রকার শ্যামলা হতে পারে। আচ্ছা, খাটো আর লম্বা হতে পারে না? পারে। চিকনা এবং মোটা হতে পারে না? কথা হচ্ছে এই প্রশ্ন করার আগেই উচিত ছিল, মানে উত্তর দেওয়ার আগে উচিত ছিল যে ভাই আমি আসলে মানুষকে তো ভাগ করবো কিসের উপর ভিত্তি করে? আপনি কি চেয়ারের উপর ভিত্তি করে বলতেছেন? তাহলে 3 ভাগে, ফর্সা, শ্যামলা, কালো। আপনি কি মানুষকে উচ্চতার ভিত্তিতে ভাগ করতেছেন? তাহলে 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লম্বা, খাটো, তাই কি? তো তেমনি যদি বলা হয় বর্তনী কয় প্রকার, তাহলে তাকে আগে উল্টো প্রশ্ন করতে হবে, ভাই আপনি কার উপর ভিত্তি করতে আমাকে জিজ্ঞাসা করতেছেন? যদি কারেন্ট প্রবাহ করতে পারবে কি পারবে না তার উপর ভিত্তি করে বলেন, তাহলে 2 প্রকার, একটা খোলা বর্তনী, একটা কি বর্তনী? বদ্ধ বর্তনী। আর যদি বর্তনীর যে স্ট্রাকচার, বর্তনীর যে ওরিয়েন্টেশন, সেগুলোর উপর যদি বিন্যাস, বর্তনীর যে বিন্যাস, সেটার উপর ভিত্তি করে বর্তনী শ্রেণীবিভাগ করতে বলেন, তাহলে আবার তাও বর্তনী কয় প্রকার? 2 প্রকার। সেটা কি সিরিজ আর কি? বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে বর্তনীকে আমরা আরো কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিরিজ, একটা হচ্ছে সিরিজ সার্কিট, সিরিজ বর্তনী, তাই না? তাহলে এই সিরিজ বর্তনীটার কি নাম? ইংরেজি নাম না নাকি বাংলা নাম মনে হয়? সিরিজ ইংরেজি নাম না? এগুলো সব কি নাম? সিরিজ সার্কিট, এরকম না? সার্কিটকে সংক্ষেপে আমরা সিক্রি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর এটা আরেকটা কি প্যারালাল বর্তনী? এটা তো শুনছো নাকি? এইটাও কি বাংলা নাম মনে হয় নাকি ইংরেজি নাম? তাহলে প্যারালাল সার্কিট। তাহলে এর তো বাংলা নাম আছে নাকি? সিরিজ বর্তনীর অবশ্যই কি বাংলা নাম থাকা উচিত না? কি বলো তো একটু বাংলা নাম? শ্রেণী সমবায়, বা হচ্ছে কি শ্রেণী সংযোগ বর্তনী। এগুলো পাবা কই বলো? এগুলো পাবা আছে ওই যে ক্লাস 9-10 যে বইগুলো আছে, ওগুলো দেখবে যে ওরা আবার সিরিজ সার্কিট চেনে না, ওরা ওদের সিরিজ সার্কিটকে বলবা চেনবে না, ওদের কি বলতে হবে ভাই? শ্রেণী সমবায় না শ্রেণী সংযোগ বলতে হবে, ওরা কিন্তু চিনবে না এগুলো। আচ্ছা, প্যারালাল মানে তো ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, প্যারালাল বলতে কি বোঝায়? ওই যে মনে পড়ে না যে একটা লাইন, এই একটা লাইন টানলাম আর এই একটা লাইন টানলাম, তাহলে এই দুটো রেখা পরস্পর সমান্তরাল আছে, তার মানে এও যেই দিকে যাচ্ছে ও কি সেই একই দিকে যাচ্ছে, তাই কি না? অর্থাৎ রাস্তা একটাই,
দুইজন লোক করতেছে, একজন এই পাশে যাচ্ছে আর একজন কি এই পাশে এই পাশে যাচ্ছে, তাহলে তারা বলবো কি দুজন দুজনে সমান্তরালে চলতেছে, তাই কিনা? তাহলে এই লাইনটা যদি নাম হয় এ, এই লাইনটার নাম যদি বি, তাহলে আমরা কি বলতাম ছোটবেলায়? এ সমান্তরাল বি বলতাম, মনে আছে? তাহলে এই চিহ্ন দ্বারা বোঝায় কি তারা সমান্তরাল। আর এই চিহ্নেরই ইংরেজি নাম হচ্ছে কি প্যারালাল, তাই কিনা? এরকম কিছু আরো সিম্বল দিতাম না আমরা, এরকম কিছু, যেমন যদি একটা রেখা এরকম থেকে এরকম থাকে, তখন আমরা কি বলতাম যে এই রেখাটা এর উপর কি আছে ভাই? লম্ব না? তাহলে এই রেখাটা যদি এ হয় আর এই রেখাটা যদি বি হয়, তাহলে আমরা কি বলতাম? এ লম্ব কি বলতাম? বি বলতাম না? তাহলে এগুলো বোঝাচ্ছে যে একটা রেখা আরেকটার উপর কি লম্ব। আর এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? একটা রেখা দুটো রেখা পরস্পর সমান্তরাল আছে। বুঝতে পেরেছেন? তাহলে ওই সেই প্যারালালে তাহলে বাংলা কি পাচ্ছি আমরা? সমান্তরাল বর্তনী। তাহলে পাচ্ছি হচ্ছে সমান্তরাল বর্তনী আর শ্রেণী সংযোগ বর্তনী। বাংলা নামগুলো জেনে রাখো, কখনো যাতে আটকে টাটকে না যাও, এই আর কি। বাংলা নামগুলো দেখবে যে কোথাও লাগতেছে না, সব কি সার্কিট, সিরিজ সার্কিট আর কি প্যারালাল। এবং এই দুটো করতে করতে এমন একটা অবস্থায় মনে হয় যে সিরিজ মানে মনে হয় বাংলা একটা ওয়ার্ড, আর প্যারালাল মানে একটা বাংলা ওয়ার্ড মনে হয়। এরকম চেয়ার যেরকম বলতে বলতে আমরা কি বলি? চেয়ার একটা বাংলা ওয়ার্ড। কেদারা বললে আমরা বুঝি যে না, এটা মনে হয় আরবি টারবি কোনো একটা ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই হচ্ছে বর্তনী ক্লাসিফিকেশন। হ্যাঁ, আমরা যেরকম মানুষকে অনেক কিছুর উপর ভিত্তি করে ভাগ করতেছিলাম, তেমনি বর্তনীকেও আমরা যদি বলি যে কারেন্ট প্রভাব করবেই করবে না, তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতেছি। আবার বিন্যাস, বর্তনীর বিন্যাসের উপর ভাগ করে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। সিরিজ বর্তনী আর কি বর্তনী? তাহলে আমরা তাহলে সেই সিরিজ বর্তনীর সংজ্ঞায় চলে যাবো সরাসরি, আর কাতে চলে যাবো? প্যারালাল বর্তনীর সংজ্ঞায় আমরা চলে যাবো। তাহলে বর্তনীর যে ক্লাসিফিকেশন আর ডেফিনেশন দিয়ে শুরু করি। এটা হচ্ছে কি সার্কিট? সিরিজ সার্কিট, অথবা বাংলায় কি বলবো একটু বলে ফেলো? শ্রেণী সংযোগ বর্তনী। সমবায়। প্রথম দিকে একটু ইজি লাগতেছে, টাইম দাও, আমরা ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, শ্রেণী সংযোগ বর্তনীর সংজ্ঞাটা একটু বলো আমাকে। সিরিজ সার্কিট, এটা তো সংজ্ঞা তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছে ডিপ্লোমায়। কারেন্ট সমান্তরাল ভোল্টেজ ভাগ হয়ে যায়। হ্যাঁ, এটা তো গেলে হচ্ছে বৈশিষ্ট্য, ওই সার্কিটের বৈশিষ্ট্য। সংজ্ঞাটা একটু বলো তো, সিরিজ সার্কিটের কাকে বলে? সিরিজ সার্কিট অনেকটা গেছে কাছাকাছি। আমরা এরকম বলতাম না যে সিরিজ সার্কিট মানে এই শেষ করতে, মানে বর্তমানে সার্কিট শেষ করতে কোনো জায়গায় ভাগ হবে না, মানে একভাবে চলে যাবে। সেটা ভালো কথা। আমরা এরকম সংজ্ঞা পড়তাম না যে যেই সার্কিটের হচ্ছে প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত হবে, তাকে কি বর্তনী বলে? পড়ছো না এগুলা? কিন্তু ওই সংখ্যাটা আমরা বলবো না, ওই সংখ্যায় কিছু ভুল আছে। ওই ভুলটা তুমি ধরতে পারবা, দেখো ভালো করে দেখো, তুমি ভুল ধরতে পারবা। তাহলে এটা কি প্রথম রোধ না এটা? তাহলে প্রথম রোধের এটা কোন প্রান্ত? প্রথম প্রান্ত। আর এটা কি? দ্বিতীয় প্রান্ত। দ্বিতীয় প্রান্ত। আবার আরেকটা রোধ যদি আমরা লাগাই, মনে করো যে আরেকটা রোধ এখানে আছে, এই যে আরেকটা রোধ, এই একটা রোধ, তাহলে এই রোধের কি প্রথম প্রান্ত, এই যে দ্বিতীয় প্রান্ত। তাহলে কি প্রথম রোধ দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে লাগালাম, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের কি হবে? প্রথম প্রান্ত যুক্ত করে দিলে যে সার্কিটটা এরকম বানাবো, যে বর্তনী হলো তৈরি হলো, সেই বর্তনীকে কি বলা হবে? শ্রেণী সংযোগ বর্তনী বা কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে এই সার্কিটটাকে আমরা যদি কোনো একটা ব্যাটারি দ্বারা কি বলে ডিসি সোর্স দ্বারা হচ্ছে কানেক্ট করে দিই, তাহলে কি হয়ে যাবে? সেটা ডিসি সিরিজ বর্তনী হয়ে যাবে, তাই কিনা? তো এই সংখ্যায় কোনো ভুল আছে এরকম মনে হচ্ছে? ঠিক আছে না? প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত, কিন্তু এই সংখ্যায় ভুল আছে। বুঝতে পেরেছো? তো এইটা শ্রেণী সংযোগ বর্তনী গেল। কিন্তু চিন্তা করো তো, যদি এই সংখ্যা থাকতো, তাহলে আমি কি করতে পারতাম? তোমার সংখ্যাটি ঠিক থাকলো, তাহলে আমি করতে পারতাম না ভাই এরকমভাবে? এই একটা হচ্ছে রোধ যদি থাকতো, দেখো তো সংখ্যাটা ভুল হয়ে গেল কিনা? কারণ তোমার সংজ্ঞা অনুযায়ী কি হতে হবে ভাই? প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত লাগতে হবে, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত। ঠিকই তো আছে, তার মানে কি এরা সিরিজ আছে? তোমার সংজ্ঞা কিন্তু সংজ্ঞা স্যাটিসফাই করছে না? সংজ্ঞা কি স্যাটিসফাই হয়েছে না? সংজ্ঞা
যে আপনি যেভাবে যেভাবে বলছেন প্রথম রোধ দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে লাগালাম, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত লাগাইছি না? জি সংজ্ঞানে যদি স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এটা আসলে কি সিরিজ সার্কিট? তার মানে সংজ্ঞায় কোনো একটা ঘাপলা আছে, এই জন্য আমরা ওই সংজ্ঞাটা বলবো না। বুঝতে পারছেন? জি সংজ্ঞা অনুযায়ী কিন্তু এটা সিরিজ সার্কিট হওয়া উচিত ছিল, কিন্তু সংজ্ঞা অনুযায়ী এটা সিরিজ সার্কিট, মানে আসলে কি এটা সিরিজ সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট ভাই আমরা সংজ্ঞাটা দিব না, আমরা সিরিজ সার্কিটে একদম সংজ্ঞা যেটা মুখে মুখে প্রচলিত সেটাই দিব, যে যেই সার্কিটে কারেন্ট প্রবাহের কেবলমাত্র কয়টা পথ থাকে? একটা একটাই পথ থাকে, সেটাকে বলা হবে কি সার্কিট? সিরিজ সার্কিট। দেখো তো এই সার্কিটে ব্যাটারি পজিটিভ থেকে যদি কারেন্ট ফ্লো করা শুরু করে, তাহলে এই কারেন্টটা পজিটিভ থেকে শুরু হয়ে কারেন্ট এভাবে যাবে, এভাবে যাবে, কিন্তু এখানে যাবার পর কারেন্ট প্রবাহের কয়টা পথ পাচ্ছে? দুটো পথ, এই একটা পথ, এই একটা পথ। তাহলে তো একটা পথ নাই, জি তার মানে এটা কি সার্কিট না? সিরিজ সার্কিট সার্কিট না। না। বুঝতে পেরেছেন তা নাকি? জি তাহলে এই সংজ্ঞাটা একেবারে একদম পারফেক্ট সংজ্ঞা, যে এই সার্কিটে অনেকে দাম দেয় না, এই সংজ্ঞাটা ছোট সংজ্ঞা তো দাম দেয় না। যে সার্কিটে কারেন্ট প্রবাহের মাত্র কয়টা পথ থাকবে? একটা পথ থাকবে, সেই সার্কিটকে আমরা কোন সার্কিট বলবো? সিরিজ সিরিজ সার্কিট। সার্কিট। ওইগুলো বলবো না, হ্যাঁ, জি দ্বিতীয় প্রান্ত তৃতীয় প্রান্ত ওগুলো বলবো না। তাই বলবো হচ্ছে যে সার্কিটে গরম লাগে, আগে অল্প অল্প লাগে হচ্ছে আকাশ মেঘ করেছে তো কারেন্ট প্রবাহের একটিমাত্র কি থাকবে? পথ থাকে পথ থাকবে, তাকে কি বলা হবে? সিরিজ সার্কিট তাকে বলা হবে, লিখিনি আমরা কিছু, হ্যাঁ, তাকে বলা হবে কি সার্কিট? সিরিজ সার্কিট এই সঙ্গে কোনো ভুল ধরতে পারবা? না এই সঙ্গে কিন্তু কোনো ভুল নেই। তার মানে এইটা আমাদের দেখানো উচিত হয় নাই, বা আমরা দেখাবো না সহজ হিসাব, কারণ আমরা আলোচনা করতেছি কি সার্কিট? সিরিজ সার্কিট সিরিজ সার্কিট। দেখো তো ভাই, যদি ব্যাটারি পজিটিভ যদি কারেন্ট ফ্লো করা শুরু করে, তাহলে দেখো তো কয়টা পথই আছে? একটা পথ। একটা পথ না, ওয়ান ওয়ে রোড না, নাকি এখান থেকে ভাগা আর একটা রোড চলে গেছে? না না আর তো রোড বের হওয়ার কোনো সুযোগ পায় না সে। এখানে কয়টা রোড? কেবলমাত্র একটাই হচ্ছে সেই রোড। তাহলে একটা মাত্রই হচ্ছে পথ থাকবে, তাই তো? জি তো এই জায়গায় আমরা যে রোধগুলো আছে আমার কাছে, এই যে R1, তারপর এটা কত R2, তারপর এটা কত R3, তিনটা রোধের মান কিন্তু আলাদা, তাই কি না? তো রোধগুলোকে আমরা চিন্তা করবো পাইপের সাথে। কার সাথে চিন্তা করবো আমরা? পাই পাইপের সাথে। যে পানির যে পাইপগুলো আছে না, পানি যাচ্ছে তার ভিতর দিয়ে, জি ওই রকম চিন্তা করবো রোধগুলোকে। তাহলে চিন্তা করো তো, যে পাইপটা দেখতে হচ্ছে, মানে যে পাইপটা চিকন, এতটুকু মনে করো ফাঁকা আছে, এই পাইপ দিয়ে পানি যেতে কষ্ট হবে, নাকি যেই পাইপের ডায়ামিটার বড় সেই পাইপ দিয়ে পানি যেতে কষ্ট হবে? অবশ্যই চিকনটা। চিকনটায় যেতে গিয়ে অবশ্যই বেশি বাধা পাইতে হবে। আর বড় যে পাইপটা আছে, ওই পাইপটা কি খুব সহজে কি ফ্লো করতে পারবে? পানি ফ্লো করতে পারবে না। বুঝতে পারে গেছে? তাহলে আমি বলে দিলাম যে ভাই এই পাইপের রোধটা হচ্ছে বেশি, তাহলে রোধ বেশি মানে পাইপটা কেমন হবে? চিকন হবে না মোটা হবে? একটা চিকন হবে। চিকন হবে অবশ্যই, কারণ বেশি বাধা পাবে। বুঝতে পারছো নাকি? বোঝা নাই? তাহলে রোধগুলোকে তুলনা করতেছি কার সাথে? পাইপের সাথে। আর কারেন্টকে তুলনা করবো আমরা হচ্ছে পানির সাথে, ব্যাস, তাতেই আর কিছু লাগবে না। আর ভোল্টেজ সোর্সটা হচ্ছে তুলনা করবো কার সাথে? পাম্পের সাথে তুলনা করবো। জি বুঝতে পেরেছো নাকি? বোঝা নাই? তাহলে এইটা হচ্ছে রোধ, তাই কি না? তাহলে এইটা যদি পাইপের সাথে তুলনা করি, তাহলে এইটার মনে করো যে এইটার রোধ মোটামুটি ভালোই রোধ, তার মানে কি এটা কেমন দেখাতে হবে? একটু চিকন দেখাবো না? জি মনে করো এই যে এই যে রোদটা আছে, এইটা রোদ অনেক কম, এটা কি মোটা দেখাবো না বেশি করে? আরো বেশি মোটা দেখাবো না? এই যে সে বেশি মোটা দেখালাম, এই যে, বুঝতে পারছেন তো নাকি? বুঝতেছেন জি না? অনেক বড় একটা মোটা সোটা পাইপ দেখালাম। মোটা সোটা পাইপ দেখানোর মানে কি বোঝাচ্ছি? এটার বাধা কি হবে? কম। রোদ কম বা বাধা কম। এইটার তার চেয়ে আর একটু রোদ বেশি, তাহলে কি হবে? আর একটু রোদ বেশি হয়, মানে ওর চেয়ে বেশি না, মোটামুটি আর কি, দুটোর মাঝামাঝি আর কি, প্রথমটা আর দ্বিতীয়টার মাঝামাঝি। তাহলে এই সে রোদ দেখলাম, তাই না? তাহলে তিনটা পাইপ আমরা দেখালাম, তিনটা রোদ, তিনটা পাইপ দেখালাম, এবং তিনটা রোদের প্রত্যেকটার ব্যাসার্ধ বা ব্যাস বলা প্রত্যেকটাকে আলাদা আলাদা না? জি তাহলে প্রত্যেকের বাধা কি হয় ভাই? আলাদা। ঠিক একইভাবে বলতেছি না যে এই রোধের মান যায়, এই রোধের মান কি তাই? না এই রোধের মান যায়, এই রোধের মান কি তাই? না তাই না। তাহলে এবার আমরা আসি, এবার আমরা অ্যানালাইসিস শুরু করব, কারেন্ট কেমনভাবে ফ্লো করে দেখা যাবে। বলো তো, এইখান দিয়ে যে পানিগুলো বেরোচ্ছে বা এইখান দিয়ে যে কারেন্টগুলো বেরোচ্ছে, আমার কথা বুঝতে পারছো, আগেই বলে নিয়েছি, কিন্তু কারেন্টকে তুলনা করবো কার সাথে? পানির পানির সাথে। চিন্তা করতো, কারেন্টটা দিয়ে এইভাবে যাওয়া শুরু করে, মানে কি পানি যদি এইভাবে যাওয়া শুরু করে, জি চিন্তা করতো এই রোধের ভিতর দিয়ে যেই পরিমাণ পানি যাবে, এই রোধের ভিতর দিয়েও কি ঠিক সেম পরিমাণ পানি যেতে হবে? জি মানতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়। না ভাই ওইদিকে বাধা পেয়ে যাচ্ছে প্রথমে কথা হচ্ছে যে
পানি কিন্তু সর্বদা সেম পরিমাণই যাবে, হ্যাঁ। এর অন্য কোনো সিস্টেম নাই। যদি সিস্টেম থাকতো যে এই পথ দিয়ে পানি অন্যদিক চলে যাবে তাহলে চলে যেতে পারতো, কিন্তু যেহেতু পাইপগুলো পরপর লাগানো এবং পানি এইখান দিয়ে ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে ফ্লো করার কোনো সুযোগ নাই, তাহলে আমরা কি বলতে পারি ভাই, পানি এই জায়গায় যেই পরিমাণ পানি এই রোধের বিরুদ্ধে প্রবেশ করবে ঠিক ওই পরিমাণ পানি এই রোধের বিরুদ্ধে প্রবেশ করবে, ঠিক ওই পরিমাণ পানি এই দিক দিয়ে প্রবেশ করবে, তারপর আবার ফিরে আসবে এবং ওই নির্দিষ্ট পরিমাণ পানি কি করতে থাকবে, এভাবে প্রবাহিত হতে থাকবে। তাহলে পাইপের মান বা পাইপের ব্যাসার্ধ বলো বা পাইপের বাধা বলো, বাধা কম হোক আর বেশি হোক, তিনটার বিরুদ্ধে কারেন্ট কি যেতে হবে ভাই, সেম যেতে হবে। কিন্তু সমস্যাটা কোথায়, পানি ঠিকই যাচ্ছে কোনো প্রবলেম নাই, কিন্তু হয়তো বা এতে কি বেশি বাধা পাচ্ছে, এতে কি কম বাধা পাচ্ছে, এতে কি মোটামুটি বাধা পাচ্ছে, মিডিয়াম লেভেল বাধা পাচ্ছে। পানি কিন্তু ঠিকই যাওয়া লাগতেছে, এর কিন্তু কোনো বিকল্প নাই। এইখানে যে পরিমাণ পানি ঢুকবে ঠিক ওইখান থেকে ঠিক সেম পরিমাণ পানি কি করে লাগবে এখান দিয়ে বেরোবে, কারণ ওয়ান ওয়ে রোড, এখানে দ্বিতীয় কোনো রাস্তা নাই যে পানি অন্যদিক চলে যাবে। বুঝতে পারছেন না? তার মানে কি ভাই, কারেন্ট ভাই এখানেও যা এখানেও তাই, এখানেও কোনো প্রবলেম, হ্যাঁ কোনো প্রবলেম নাই, কিন্তু এগুলো তো সব মানে কি বলে কানেক্টেড না, দেখো তো এইটার সাথে কি এটা কানেক্টেড না, এই যে এরকম ভাবে কানেক্টেড না, দেখো তো এটা যে কানেক্টেড না, এইসব কানেক্টেড না পরপর। এখানে তো পানি এভাবে যে বের হয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা তুমি এটা চিন্তা করো, এই যে তোমার সে বড় পাইপ আর এসে কি পাইপ, ছোট পাইপ, তাহলে এইখান দিয়ে যে পরিমাণ পানি এখান দিয়ে আসতেছে ঠিক ওই পরিমাণ পানি চাপ খেয়ে কি হবে, ওর ভিতর দিয়ে যাবে, পানি তো বের হয়ে যাবার বা বাইরে পড়ার তো কোনো সুযোগ নেই, কারেন্টের বিরুদ্ধে প্রবাহিত করা লাগবে। বুঝতে পারা গেছে? তাহলে কার বাধা কম হইলো কার বাধা বেশি এলো সিরিজ থাকে সেটা দেখবে, কারেন্ট সর্বদিকে যাবে সেম পরিমাণ প্রবাহিত হতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতে পারি ভাই, এইখান দিয়ে যদি কারেন্ট প্রবাহিত কারেন্টের মান যদি I1 হয়, এইখান থেকে যদি প্রবাহিত কারেন্টের মান I2 হয়, এইখান দিয়ে যদি প্রবাহিত কারেন্টের মান I3 হয়, তাহলে আমরা তিনজনের কারেন্টই ভাই কি বলতে পারি, সমান বলতে পারি। সেটা কত, তাহলে I1 ইকুয়াল হবে কত, I2 ইকুয়াল হবে কত, I3। এবং যদি আরও রোধ থাকতো ভাই আমার কোনো প্রবলেম ছিল না, কারেন্ট অন্য কোনো দিক যেতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। বুঝতে পারছো? এবং এই যে কারেন্টটা সেটা কার সমান, এই যে সাপ্লাই কারেন্টের সমান হবে না, সবাই বুঝতে পারছো নাকি? কারণ এইখান দিয়ে যে পরিমাণ পানি আসবে বা এখান থেকে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ পানি তো রোদের ভিতর দিয়ে সবগুলো রোদের ভিতর যাবে, তাই প্রত্যেকের কারেন্ট ইকুয়াল টু কি হবে, সাপ্লাই কারেন্টের সমান IS এর সমান। বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার মজা বিষয় হচ্ছে ভোল্টেজ কি হবে ভাই, তাই না? ভোল্টেজের ব্যাপারটা গুলো কেমন আসবে দেখো তো। তাহলে ভোল্টেজের বাংলা কি, ভোল্টেজের বাংলা কি বলো, বিভব। ভোল্টেজের বাংলা কি, বিভব। আমরা বলি না ভোল্টেজ ডিফারেন্স, তাহলে সেটা কি, বিভব পার্থক্য, তাই না? তাহলে ভোল্টেজের বাংলা অর্থ হচ্ছে কি বিভব, আর ফিজিক্সের ভাষায় বিভব মানে হচ্ছে এক প্রকার কাজ। বুঝতে পারছেন না, বোঝেন না কি বলছি? ফিজিক্সের ভাষায় আপনারা ফিজিক্স পড়লে বুঝতে পারবেন যে বিভব এক প্রকার কি কাজ, এক প্রকার কাজ। এবার চিন্তা করেন তো ভাই, আর কারেন্টকে ফ্লো করাইতে কি লাগে, ভোল্টেজ লাগে না? কারেন্টকে ফ্লো করাইতে কি লাগে, আমার এসে ভোল্টেজ লাগে। তাহলে দেখো তো এই কারেন্টটা এইখান দিয়ে ফ্লো করতে বাধা কেমন লাগবে, তার বাধা কম লাগবে, এটাই বেশি লাগবে না, কারণ এটা চিকন। এখানে বাধা কেমন লাগবে, কম লাগবে, সব থেকে কম লাগবে, তার থেকে একটু বেশি লাগবে কার, এর লাগবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এতে কাজ সব থেকে বেশি করা লাগবে, এতে সব থেকে কাজ বেশি করা লাগবে, তার থেকে কম এতে কাজ করা লাগবে, না মানে একেবারে সব থেকে কম লাগবে কার, এতে কাজ করা কম লাগবে, তার থেকে একটু বেশি লাগবে কি, এতে কাজ করা লাগবে। আমরা তাকে বুঝতে পারছো না, বুঝে নাই? তাহলে ভাই কাজ হচ্ছে এক প্রকার কি বিভব, কাজকে কি বলি, বিভব বলি, আর বিভবকে আমরা কি বলি, ভোল্টেজ লাগে বলি, তাই কি না? তাহলে এর বিরুদ্ধে পানি কি ইজিলি ফ্লো করবে, পানি কি ইজিলি ফ্লো করবে, পানি কি ইজিলি ফ্লো করবে না। এতে কি বেশি পরিমাণ কাজ দেওয়া লাগবে না, বেশি পরিমাণ চাপ দেওয়া লাগবে না, তাহলে এর জন্য বেশি কাজ করতে হচ্ছে, আর এর জন্য খুব ইজিলি পানি ফ্লো করবে, এর জন্য মনে করো কোনো প্রেশার না দিলেও পানি ফ্লো করে যাবে, তাহলে কম কাজ করতে হচ্ছে, তার থেকে আর একটু বেশি কাজ করা লাগবে এতে, কারণ এর তার থেকেও চিকন। বুঝা গেছে? তাহলে কাজ কি তিনজনের সমান করা লাগতেছে না, সমান করা লাগছে কাজ। তাহলে কাজ তিনজনের আলাদা আলাদা, মানে ভাই বিভব প্রত্যেকের কি আলাদা আলাদা, বিভব প্রত্যেক আলাদা আলাদা, মানে কি ভাই ভোল্টেজের প্রত্যেকের আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই রোধের আড়াআড়ি যে ভোল্টেজটা পাবো সেটাকে যদি আমরা বলি V1, আর এই রোধের জন্য যে কাজটা করতে হবে সেই রোধের
কাজটাকে যদি বলি V2, আর এই রোধে কারেন্ট ফ্লো করাতে যে ভোল্টেজ লাগবে সেটাকে যদি বলি বিভব বলি, সেটাকে বলি V3 লাগে, অবশ্যই প্রত্যেকের কাজ কি সমান না, না প্রত্যেকের কাজ কি সমান করতে হচ্ছে, না কারণ এই তো বাধা বেশি, তাহলে কি করা লাগবে, বেশি পরিমাণ কাজ করা লাগবে না, বেশি কাজ করা লাগবে, জি বুঝতে পারছো নাকি, ফিল পাচ্ছ তো নাকি, হ্যাঁ ফিল পাচ্ছ তো, হ্যাঁ তাহলে V1 নট ইকুয়াল টু আমরা কি বলতে পারি V2, নট ইকুয়াল টু আমরা কি বলতে পারি V3, নট ইকুয়াল ডট ডট যদি আরও থাকে সেটা হচ্ছে Vn, n পরিমাণ যদি রোধ থাকে তারপরে মানে তারপরে কি ভোল্টেজগুলো প্রত্যেকের কি না সমানই পাবো না। তাহলে কথা হচ্ছে ভাই এতে যে কাজ করতে হচ্ছে, এতে যে কাজ করতে হচ্ছে, এতে যে কাজ করতেছে, এই সব কাজ কে করতেছে বলো তো একটু, এই পাম্প করতেছে না, জি কে করতেছে, এই পাম্প বা ব্যাটারি করতেছে না, জি তাহলে আমরা কি বলতে পারি এর কাজ যোগের কাজ, যোগের কাজ সমান হবে মোট কার কাজ, পাম্পের কাজ, বুঝতে পেরেছেন তো নাকি, তাহলে আমরা কি বলতে পারি এক্ষেত্রে V1 প্লাস কত V2 প্লাস V3, যদি আরও 10-20 হাজার রোধ থাকতো তাহলে প্রত্যেকের জন্য কাজের পরিমাণ যোগ হবে কার, এই সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই পাম্পের কাজের পরিমাণের সমান, সমান বুঝতে পেরেছেন তো নাকি ভাই, জি জি ক্লিয়ার। তাহলে এই জন্য সিরিজ সার্কিটে কি বলা হয় ভাই, সিরিজ সার্কিট কি সমান, কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ কি না সমান না, এবং সবগুলোর আড়াআড়ি ভোল্টেজের যোগফল হবে কি মোট ভোল্টেজের সমান। সমান, ক্লিয়ার তো। জি আচ্ছা এইবার 3 নম্বরে আরেকটা প্রপার্টি আলোচনা করে দিই আমরা একসাথে, চিন্তা করো তো, এই পাম্পটা যদি সামনে গিয়ে কোনো বাধা না পাইত তাহলে এই কাজগুলো করা লাগতো, না না করা লাগতো, এই পাম্পের কেন কাজ করা লাগতেছে, বাধা পাচ্ছে কারণ সামনে যে বাধা পাচ্ছে ওই বাধাগুলোকে অতিক্রম করতে হচ্ছে, এই জন্য পাম্পের কি করা লাগতেছে, কাজ করা লাগতেছে। তাহলে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করাই ভাই তাহলে এই পাম্প সামনে গিয়ে মোট কতটুকু বাধা সে ফেস করবে, আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝো না? আমরা যেরকম এই যে যখন আমরা যে পাম্পে পানি উঠাই বলে না, একতলায় পানি উঠাইতে গেলে ভাই এত ওয়াটের হচ্ছে আপনার এত হর্স পাওয়ারের আপনার পাম্প কেনা লাগবে, 2 তলায় ওঠেন তাহলে কি বেশি লাগবে না, 3 তলায় উঠালে কি আরো বেশি বেশি লাগবে না, তাহলে তলা যত বাড়বে পাম্পের ফেস বাধার পরিমাণে কি হবে তত বেশি হবে। জি তাহলে মনে করো 1টা 2টো 3টা এরকম আরো রোদ আমরা সাজা রাখতাম পর পর, তাহলে এই পাম্পের কাজ করা লাগতো আরো বেশি কাজ করা লাগতো, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই পাম্প বা এই উৎস সামনে গিয়ে মোট কতটুকু বাধা সে ফেস করবে, মোট কতটুকু বাধা সে সম্মুখীন হবে, ফেস করবে সামনে গিয়ে কতটুকু বাধা সে ফেস করবে, তাহলে সে কতটুকু বাধা ফেস করবে ভাই, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই সব বাধা সে কি করতে হবে, ফেস করতে হবে, এবং এই বাধাটাকে বলতেছে ভাই মোট বাধা RT, এর বাধা এরকম আরো 10-20টা থাকতে হলে কি সবার বাধা মিলাই হবে কি RT, এই RT কিসের RT, টোটাল RT, RT কে ফেস করবে ভাই, এই পাম্প বা ভোল্টেজ সোর্স বা মোটর ফেস করবে, আমার কথাগুলো বুঝতে পারছেন নাকি, তাহলে কথা হচ্ছে ভাই এই রোধগুলা কি আমরা কি সবগুলো যোগ করে দিলে আমরা কি পাবো, মোট বাধা পাবো, জি এই বাধা সামনে আরো 10-20টা বাধা, সব বাধা যোগ করলে আমরা কি বাধা পাবো, এই মোট বাধা পাবো, কিন্তু কথা হচ্ছে যোগই কেন করবো, সবগুলো বাধা আমরা কেন যোগ করবো, তাই না, সবগুলো বাধা আমরা যোগ করেই যে আমরা এই বাধা পাবো এরকম তো নাও হতে পারে, কারণ আমরা যখন প্যারালাল সার্কিট দেখবো আর কি তখন কি সব বাধাগুলোকে যোগ হবে, সব বাধাগুলো যোগ হবে না, তখন তো প্যারালাল হবে, তাহলে জন্য বুঝতে হবে, আমরা শুরু করি দেখি যে এই মোট বাধা তাহলে কিভাবে বের করবো, আমরা তাহলে বুঝতে পারছো এই মোট বাধা কে ফেস করবে, মোট বাধার পরিমাণ তো RT, কে ফেস করবে, এটা পাম্প বা মোটর এই বা ভোল্টেজ সোর্স ফেস করবে আর কি। তাহলে সেই মোট বাধাটা কত সেটা আমরা খোঁজা ট্রাই করতেছি, তাহলে সেটা খোঁজার জন্য আমরা এই রিলেশনের হেল্প নেব, এই যে রিলেশনটা হেল্প নেব আমরা, বুঝতে পারি, তাহলে এই রিলেশন দেখো, তাহলে আমরা কি বলতে পারি ভাই এর কাজের পরিমাণ প্লাস এতে কাজের পরিমাণ প্লাস কি হবে এতে কাজের পরিমাণ, এই সবগুলো কাজের পরিমাণের সমান হবে কোন কাজ, না মোট 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 কাজ VS, মোট তো বাধা সেটা পরে দেখবো। তাহলে এবার দেখো তো আমরা যে ওহমস ল জানি তাই না, সূত্র জানি না আমরা, ওহমের সূত্র জি জানি কিনা, ওহমের সূত্র জানি না, তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল কি বলতে পারি IR, তাই কিনা, তাহলে জায়গা দেখো তো V1 যদি বলি তাহলে V1 হবে কি ভাই এর কারেন্ট, আমরা কি এর ভোল্টেজ বের করতে চাচ্ছি না, এর কাজ বের করতে চাচ্ছি না, জি তাহলে কথা হচ্ছে যার ভোল্টেজ তার কারেন্ট ইনটু তার রোধ, কথাগুলো কি বুঝতে পারছেন না, বুঝলেন, জি যার ভোল্টেজ তার কারেন্ট তার রোধ, তাহলে এর ভোল্টেজ তাহলে কারেন্ট হবে কার, এর কারেন্ট, তাহলে এর কারেন্ট কত I1, I1 এই I1 V1 হচ্ছে I1 ইনটু
হবে কি তার রোধ R1 R1 বুঝতে পারা গেছে। V2 কারের, তাহলে কারেন্ট কার তার, আর রেজিস্ট্যান্স কি তার, তাহলে কারেন্ট কত এর I2, রোধ কত R2, এই ক্ষেত্রে কত হবে I3 R3। আর এই ক্ষেত্রে যে VS এবার কার ভাই, এই ভোল্টেজ সোর্স না, এবার ভোল্টেজ সোর্সের VS, তাহলে এই VS ইকুয়াল টু আমরা কি বলবো কারেন্ট ইনটু কত রোধ না, কিন্তু এই ভোল্টেজের সোর্সের যে কারেন্ট সেটা কি কারেন্ট, এই IS না, জি এই IS কে দিচ্ছে, এই ভোল্টেজ সোর্স দিচ্ছে, তাহলে শুধু I না লিখে এখানে কি লিখবো IS লিখবো। আর এই ভোল্টেজ সোর্স আমি বললাম না যার ভোল্টেজ কি তার রোধ না, জি তাহলে এই যে এই ভোল্টেজটা কার, এই জায়গার না, জি তাহলে রোধটা কোন জায়গার হবে বলতো, সে কতটুকু রোধ মোট কি করবে ফেস করতেছে, তাহলে কতটুকু রোধ ফেস করতেছে RT, তাহলে এখানে বলবে কি সেই RT, বুঝতে পারা গেছে না জানি। তাহলে দেখো তো সিরিজ সার্কিটে ভাই এই আয়নের মান যা, এই I2 মান যা, এই I3 মান, তিনজনের কারেন্টের মানে কি সমান, তিনজনের কারেন্টের মান যদি সমান হয় সেটা কার সমান IS এর সমান না। আমরা বলতেছিলাম না ভাই এইখান দিয়ে যে পরিমাণ পানি বেরোবে বা যে পরিমাণ কারেন্ট বেরোবে সেটা এইখান দিয়ে এখান তিনজনের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে, সে একই পরিমাণ কারেন্ট যাবে না, বুঝতে পারা গেছে। তাহলে আমরা ভাই I1 এর মান যা, I2 এর মান তাই, I3 মান তাই, এবং সেটা কার সমান সবাই IS না, এই যে I1 I2 I3 কার সমান IS সমান। প্রত্যেকের মধ্যে প্রবাহিত কারেন্ট হবে কি মোট কারেন্টের সাপ্লাই কারেন্টের সমান। তাহলে দেখো তো ভাই এই I1 I2 I3 আর IS কমন কেটে দিতে পারি, দেখানো লাগবে কি কমন নেওয়াটা, কমন নিয়ে দুই পাশ থেকে কেটে দিলাম তাই কি না, তাহলে শুধু কি আছে বলো তো এখানে R1 প্লাস কত হবে R2 প্লাস কত হবে R3 ইকুয়াল হবে কি RT না। তাহলে মোট রোধ কিভাবে বের করবো আমরা, মোট রোধ বের করবো সবগুলো রোধের যোগ করলেই আমরা মোট রোধ আমি পেয়ে যাবো, বুঝতে পেরেছ। জি তাহলে অতএব RT ইকুয়াল হবে কত R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস হবে কত এসে RM, যেরকম আরো 100 রোধ থাকবে তাহলে সবগুলো রোধের যোগ ফলে থেকে ভাই মোট রোধ, বুঝতে পারা গেছে। জি তাহলে এই তিনটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিরিজ সার্কিটে তাহলে কি সমান কারেন্ট সমান এবং প্রত্যেকের ভোল্টেজ ড্রপের যোগফল হবে সাপ্লাই ভোল্টেজের সমান। আমরা বাংলা ভাষায় বলতে পারি এতে কারেন্ট প্রবাহিত করতে যে কাজ লাগবে সেই কাজ, এর কাজ প্রত্যেকের তিনজনের কাজ যোগ করলে আমরা কোন কাজ পাবো ভাই, মোট কাজের পরিমাণটা আমরা পেয়ে যাবো, বুঝতে পারা গেছে তো। এবং রোধ পাবো, মোট রোধ পাবো কিভাবে, মোট রোধ পাবো প্রত্যেকটা রোধ যোগ করলে আমরা পাবো কি ভাই মোট রোধ। আর মোট রোধের পরিচয় কি ভাই, এই মোট রোধ কে ফেস করবে, এই যে ভোল্টেজ সোর্স আছে সে সামনে গিয়ে কতটুকু বাধা কি করবে ফেস করতে হবে, সেটা তার পরিচয় হচ্ছে সেই RT। আমরা তাকে বুঝতে পারছো, এই RT কে ফেস করবে, মোটর বা পাম্প যে ভোল্টেজ সোর্স সামনে গিয়ে সে কয়তলা ফেস করতেছে, 3 তলা নাকি 4 তলা নাকি 5 তলা, সেটা হচ্ছে তার ক্যালকুলেশন আছে, বুঝতে পারা গেছে তো নাকি, পারা যাবে তো। আচ্ছা তাহলে এই গেল হচ্ছে কি আমাদের সব শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ সার্কিটের মোটামুটি ডিটেইল আলোচনা। এবার আসবে কোন সার্কিট, প্যারালাল সার্কিট। আচ্ছা কি স্যার বলো, সমস্যা নেই, বুঝতে পারতেছ তো নাকি, জি ভাই বুঝতে তোমরা ঘামতেছে না কেউ, কি বলো, আমার তো এই দেখছো এই যে, আপনি বক্সের নয় জানেন, হ্যাঁ আমি তো বকছি। সমান্তরাল বর্তনী, তাহলে সমান্তরাল বর্তনীগুলো দেখতেও কার মতো হবে, সমান্তরাল টাইপের হবে, কিন্তু আসলে বাস্তবে গিয়ে যখন আমরা ম্যাথগুলো করবো তখন আর সমান্তরাল না, বাঁকা তেড়া এদিক সেদিক এক মাথা আর এক মাথায় গিয়ে লাগছে। তো এগুলো সব থিওরিটিক্যাল পড়াশোনা, বুঝতে পারছো, এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা। কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল ফিল্ডে নামবো তখন এই কথাবার্তাগুলো এই সংজ্ঞা কিন্তু কোন এই যে সিরিজ সার্কিট সংজ্ঞা এরকম দিলাম না, এখন তোমার যদি হচ্ছে ম্যাথ যখন আমরা করব, যখন বের করবো তখন তোমার যদি জিজ্ঞেস করে ভাই এই রোধ আর এই রোধ সিরিজে আছে কিনা, তখন তোমার এইগুলো দিয়ে কিছুই আসবে না, তখন নতুন ট্রিক্স বললাম না, এই যে এগুলো হুদাই পড়তেছি মোটামুটি, যেগুলো না পড়লেই নয় তাই পড়তেছি, এগুলো কাজেও লাগবে না আমাদের। আমরা যখন দেখবো যে ম্যাথ করবো না এই একটা কথা বলবো না, আমি আর এমনিই পারলাম। হ্যাঁ সমান্তরাল বর্তনী দেখতেও অনেকটাকার মতো সমান্তরাল, বাস্তবে কি হবে না সেরকম হবে না। তাহলে সমান্তরাল বর্তনীতে কিরকম যদি বলি, এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এরা পরপর কি সবাই কি, তাহলে প্যারালাল সার্কিটগুলো সব দেখতে কিরকম হবে, যে এরকম টাইপের সব প্যারালালি কানেক্টেড করা আছে সমান্তরাল। তাহলে সেগুলো দেখাই দিই। আগেও বলছি ভাই রোধগুলোকে কার সাথে তুলনা করবো, পাইপের সাথে
কারেন্টকে তুলনা করবো কার সাথে? পানির সাথে। পানির সাথে। আর যে পানি সাপ্লাই দিবে বা যে কারেন্ট সাপ্লাই দিবে Submersible। পাম্প বা মোটর, সাবমার্সিবল, এমনি মার্সিবল একটা হইলেই হচ্ছে। দেখো তাহলে এই হচ্ছে তোমার একটা রোধ, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সেই আর একটা রোধ। আচ্ছা। তাহলে এই জায়গায় হচ্ছে তোমার এই সেই পাম্প বা ব্যাটারি যাই বলো না কেন, তুলনা করতেছি পাম্প দিয়ে আর কি। আচ্ছা, তো এই জায়গায় বলতেছিলাম ভাই, এই জায়গায় এই পাইপের R1, এটা করতে হবে R2, এটা করতে হবে R3, তাই কি না? তাহলে এখান থেকে যে কারেন্টটা আসবে, তাই না, ও কারেন্ট পরে দেখবো না আমরা। তো এগুলো হচ্ছে কি পাইপ না? তাহলে তিনটার বাধা যেহেতু আলাদা আলাদা, তিনটার যে সাইজ প্রত্যেকটার কী হবে? আলাদা আলাদা হবে। চিন্তা করলাম এই পাইপের এই রোধের, সরি এই পাইপের বাধা বেশি, তাহলে পাইপটা কেমন হবে? চিকন হবে না? তাহলে চিকন হওয়া মানে কি এরকম না, এরকম হয়ে যাবে, এরকম হবে, তাই কিনা? চিন্তা করলাম এই পাইপটার বাধা একেবারেই কম, সেক্ষেত্রে কি হবে? এটা কি অনেক বড় হবে না? অনেক বেশি হবে। আর এইটা মনে করে একদম কম, একদম সব থেকে কম, তাহলে কি হবে? কি একদম চাপানো হবে না? একদম কি চাপানো হবে না? বুঝতে পারেন? তাহলে পানি বা পাম্প কি করবে? পানি সাপ্লাই দিবে পাশ দিয়ে, তাহলে এই পানি করবে কি? এই পথে আসবে, তাহলে এই পানি এখানে এসে বলো তো এখান দিয়ে চলে যাবে, ওই কিছু পানি সামনে যাবে আবার, কারণ সব পানি তো আর দিকে যেতে পারবে না, পানি নিজের একটা কি আছে, পানির ফ্লো আছে না, ওই ধাক্কায় এসে সামনে যাবে, সামনে গিয়ে আবার কি এই পথে পানি চলে যাবে, এরপর কি বাকিটুকু সামনে যাবে, তাই কিনা? সামনে যাবে। এখন বলো তো ভাই, এই পাইপ দিয়ে পানি বেশি নামবে নাকি এই পাইপ দিয়ে পানি বেশি নামবে নাকি এই পাইপ দিয়ে পানি বেশি নামবে? R2 থেকে বেশি নামবে। সব থেকে বেশি পানি নামবে কি এই জায়গা দিয়ে নামবে, গল গল করে পানি নামবে না সব একদম, বুঝতে পারেন? তার থেকে কম নামবে কে? R1, কারণ এই পাইপের মধ্যে কম বাধা বেশি, তাহলে কম যাবে পানি, বুঝতে পারেন? এই পাইপের বাধা কি সব থেকে বেশি, তাহলে এই পাইপ দিয়ে কি সব থেকে কম পরিমাণ পানি যাবে। তাহলে আমরা যদি বলি ভাই এই যে পানি বা কারেন্ট, সেটাকে যদি বলতে I1, এই জায়গার যে পানি সেই কারেন্টটাকে যদি বলি I2, এই জায়গার যে কারেন্ট সেটাকে যদি বলি I3, তাহলে তুমি কি বলতে পারো ভাই? এক নম্বরে কি বলতে পারো তো একটু? I1 নট ইকুয়াল টু কি বলতে পারি? I2 নট ইকুয়াল টু I3 নট ইকুয়াল ডট 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 IN। বুঝতে পারা গেছে নাকি? তাহলে আগের বার দেখো তো কি বলছিলাম, প্রত্যেকেই কি সমান, কিন্তু এবার কি তাই? সমান না। তাহলে প্যারালাল সার্কিটের জন্য বলা হয় ভাই কি সমান না? প্যারালাল সার্কিটে কারেন্ট সমান না। বোঝা যাচ্ছে তো? তাহলে ভাই আমরা কি বলতে পারি? এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট এইখান থেকে এইখানে যে মোট কারেন্ট, সেটা IS না? এই মোট পানি কে সাপ্লাই করতেছে? পাম্প সাপ্লাই করতেছে। এই মোট পানি যদি পাম্প সাপ্লাই করে, তাহলে এই পানি গিয়ে সামনে কয় ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে ভাগ হচ্ছে না? এই পানিটা গিয়েই তো সামনে কয় ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে। ওই পানির কিছু অংশ এই জায়গা দিয়ে, ওই পানির কিছু অংশ এই জায়গা দিয়ে, বাকি অংশ কোন জায়গা দিয়ে? এই জায়গা দিয়ে। তাহলে এখানে যে কারেন্ট সমান না, এটা নিয়ে তো কোনো প্রকার ডাউট নাই, তাই তো? যে বুঝতে কষ্ট হচ্ছে এখানে কারেন্ট নাই, দূর কি বলতেছে, এখানে কারেন্ট সমান। তাহলে 3 জনেরই কি সমান না? কারেন্ট সমান না, কারণ প্রত্যেকের বাধা আলাদা আলাদা, প্রত্যেকের দিয়ে পানি আলাদা আলাদা পরিমাণ যাবে। কথা হচ্ছে যে পানি কোন জায়গা দিয়ে বেশি যাচ্ছে, যে জায়গা দিয়ে পানি যেতে সুবিধা হচ্ছে, যে জায়গায় বাধা কম সেই পথ দিয়ে পানি বেশি যাচ্ছে, তাই কিনা? এই জন্য প্রত্যেকটা পানির পরিমাণ কিনা সমান না। কিন্তু প্রত্যেকটার বিরুদ্ধে কারেন্ট প্রবাহ বা পানির পরিমাণ সমান হতো কখন? যদি এই পাইপের মতো সেম পাইপ আর একটা থাকতো সামনে গিয়ে, তখন কি হতো ভাই? এই পাইপ দিয়ে যে পরিমাণ পানি যাবে, ওই পাইপ দিয়ে কি পরিমাণ পানি যাবে? ঠিক সেই পরিমাণ পানি যাবে না, কারণ দুজনেই বাধার পরিমাণ কেমন? সমান। তাহলে পাইপ দিয়ে একই পরিমাণ পানি যাবে, তখন সমান হবে। কিন্তু রোধ আলাদা হবে, বাধা আলাদা আলাদা হইলে পানি আলাদা আলাদা হওয়ার, পানি একই হওয়ার কোনো চান্স নাই, সব আলাদা আলাদা পানি হবে। তাহলে এবং দেখো তো এইখানে যে পরিমাণ পানি এখান দিয়ে বেরোচ্ছে, ওই সব পরিমাণ পানি, তাহলে এই জায়গায় যে পরিমাণ পানি এখান থেকে বেরোচ্ছে, ঠিক সেম পরিমাণ পানি দেখো তো কয় ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে ভাগ হচ্ছে। এক্সট্রা পানি এসে, এক্সট্রা পানি কোথা থেকে আসবে? আর
এক্সট্রা পানি কি আর বাইরে থেকে আসার উপায় আছে? এইখান থেকে যে পরিমাণ পানি যাবে ওই পরিমাণ পানি এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, 3 ভাগে ভাগ হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে ভাই, এই পানি এই পানি এই পানি সব পানি যোগ করলে ভাই মোট পানি পরিমাণ হবে। জি তাহলে আমরা কি বলতে পারি, এই I1 কারেন্ট, I2 কারেন্ট, আবার কি I3 কারেন্ট, এই সবগুলো কারেন্ট আরও যদি পাইপ থাকতো বা আরও যদি রাস্তা থাকতো, ওই সবগুলো কারেন্টের যোগফল হবে কি তোমার সেই এই মোট কারেন্টের কি হবে, সমান হবে না? সমান হবে। আমরা তো বুঝতে পারছি না, বোঝা যায়। জি তাহলে এই জন্য বলতেছিলাম ভাই প্যারালাল সার্কিটে কারেন্ট কি সমান, সমান। আর ভোল্টেজগুলো যোগ হয়, তাই না? এরকম পড়াইতো না আমাদের ডিপ্লোমায়, প্যারালাল সার্কিটে কারেন্ট কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান, কিন্তু ভোল্টেজগুলো সব কি হয়, যোগ হয় এবং মোট ভোল্টেজের সমান হয়। সমান হয়। আবার প্যারালাল সার্কিটে কি পড়াইতো, যে কারেন্টগুলো কি হবে, যোগ হবে এবং সেটাকে মোট কারেন্টের সমান হবে। মজা ইন্টারেস্টিং এইটা এই জায়গায়, যে ভাই ভোল্টেজ কি হবে, ভোল্টেজ সমান হবে। এর ভোল্টেজ এর ভোল্টেজ এর ভোল্টেজ, প্যারালাল সার্কিটে আমরা কি পড়ে আসছি, সমান পড়ে আসছি না? জি তাহলে আমরা লিখেই দিলাম সিরিজে সমান করছি V1 এর না না সিরিজে কি, সিরিজে কি প্রত্যেকের কাজ কি সমান করতে হচ্ছে? না সিরিজ যদি কাজ সমান করতে হচ্ছে না, তাহলে এর কাজ এর কাজ এর কাজ যোগ করলে কি এর কাজ হবে? কিন্তু কথা হচ্ছে এই জায়গায় এর কাজ যা, এর কাজও তাই, এতেও কাজ করে। অবাক করার বিষয় কিন্তু দেখছো কি বললাম, এতে যে পরিমাণ কাজ করা লাগবে এতেও সেম পরিমাণ কাজ করা লাগবে, এতেও ঠিক সেম পরিমাণ কাজ করা লাগবে। এটা কিন্তু একটা অবাক করার বিষয়। কিন্তু কেন তিনজনেই ভাই কাজ কেন সমান করা লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। কারণ এর বাধা কম, এর বাধা বেশি, জি তাহলে এতে কাজও কি করা লাগতো, বেশি করা লাগবে। বেশি করা লাগবে। এর বাধা কি কম, তাহলে কাজ কি অল্প কম করে লাগছে, আর এর বাধা কি আরও কম, তাহলে সব থেকে বেশি কাজ করা লাগবে কি, এতে বেশি কাজ করা লাগবে না সব থেকে জি বুঝতে পারছি। তো তিনজনের বাধা তবে কখনোই সমান হওয়ার কথা ছিল না, কিন্তু মজার বিষয় এই জায়গায়, যেমন ধরো এইটার আমরা যদি ওহমস ল জানি, ওহমস ল এবার আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল কি জানি, আইয়ার না, অর্থাৎ যার কারেন্ট আর তার রোধ গুণ করলে তার আমরা কি পেয়ে যাবো, ভোল্টেজ বুঝতে পারছি। চিন্তা করো তো, আমি এইখান থেকে এইখানে এটা দেখো, এখানে পানি আসবে কেমন, অল্প অল্প আসবে। অল্প আসবে। তাহলে পানি যদি অল্প আসে, ধরে নাও পানির পরিমাণ হচ্ছে 2 লিটার বা এরকম টাইপের কিছু একটা, জি আর এর বাধা মনে করো 5 একক, বুঝতে পারছো নাকি? জি এবার এতে আসো, দেখো তো এতে বাধা কি কম না, কম। কম। এ- তাহলে এতে বাধা যদি 1 একক হয়, তাহলে কারেন্ট হবে কত একক, অনেক বেশি হবে, 10। জি প্রথমটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে কি বাধা, প্রথমটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে কি বাধা। তাহলে দেখো তো এর বাধা কত বলো তো একটু, এর হচ্ছে এর বাধা কি আরো বেশি না, আরো বেশি। সব থেকে বেশি এর বাধা। জি তাহলে বাধা ধরলাম 10, 10 তাহলে কারেন্ট হবে কত, কম 1 হবে। প্রথমটা পরেরটা বাধা, পরেরটা কি, প্রথমটা কারেন্ট। জি চিন্তা করো তো এর বাধা কম, মিডিয়াম মাঝামাঝি, কারেন্টটা দেখো মোটামুটি 2 অ্যাম্পিয়ার, কিন্তু এর বাধা কি সব থেকে কম, কম। কারেন্ট অনেক বেশি, দেখছো 10। জি আর এর বাধা কেমন, অনেক বেশি, জি কারেন্ট হবে কি কম। কম। তাহলে দেখো তো ভাই, যদি কাজ বের করতে চাই যে কাজ কতটুকু করতে হচ্ছে, তাহলে এই দুটো গুণ করলে কি পাবো, কাজ পাবো। দেখো তো কাজের মান কত, 10, কাজের মান কত 10, কাজের মান কত 10 এই ভোল্টেজ বাড়লে কারেন্ট বেশি প্রবাহিত হবে। একটু শুনুন, একটু এটা আমার অপারেশনটা দেন, ভালো করে দেখেন। দেখো তো প্রত্যেকেই কাজের পরিমাণ কি করা লাগছে, এতেও 10 একক কাজ করা লাগতেছে, এতেও 10 একক, এতেও কি 10 একক। অর্থাৎ এর কাজ এর কাজ এর কাজ, তিনজনের কাজের পরিমাণ কি হবে, সমান হবে। মজার বিষয় হচ্ছে ভাই এখানে এরকম জোরাজুরি নাই যে ভাই তুমি বাধা বেশি হও আর কম হও, কারেন্ট তোমাকে আমি ঠিক সমান পরিমাণ ঢোকাবই। বাধা কম হলে তোমার নেওয়া লাগবে, বাধা কি বেশি হলে তোমার নেওয়া লাগবেই। তাহলে যাতে বাধা বেশি, যাতে বাধা বেশি, এতে যদি ওই ওই অনেক বেশি পরিমাণ কারেন্ট ঢোকায় যায়, তাহলে কাজ করতে হবে কি বেশি কাজ করতে হবে। জি কিন্তু এর বাধা কম, কাজ কি করতে হচ্ছে বেশি। কম, কম 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 করতে হচ্ছে। এর বাধা কেমন, মোটামুটি, মোটামুটি। তাহলে কাজও কি মোটামুটি। মোটামুটি। কিন্তু এদিকে চিন্তা করতে, এদিকে এরকম জোরাজুরি আছে, এদিকে এরকম কোনো জোরাজুরি নেই। ভাই বাধা বেশি হও, সরি বাধা কম হও, তাহলে কারেন্টও কি যাও কম। বেশি যাও, না না বাধা কম, হ্যাঁ তাহলে কারেন্ট বেশি তাহলে কারেন্ট কি যাও বেশি যাও, ওরকম তো জোরাজুরি করা লাগতেছে না। এর বাধা কি মোটামুটি, মোটামুটি তাহলে কাজও কি কারেন্টও কি মোটামুটি। মোটামুটি এর বাধা কেমন অনেক বেশি, অনেক বেশি তাহলে কারেন্ট কি অনেক কম। অনেক কম। তাহলে দুটো মিলায় দেখা যাবে যে কাজের পরিমাণ প্রত্যেকটা কি হচ্ছে সমান। সমান হচ্ছে। এই জন্য ভাই
আর ভোল্টেজ এর বাংলা দেখলাম একটু আগে, ভোল্টেজের বাংলা কি? বিভব। বিভব। আর বিভব মানে কি ভাই? কাজ। তাহলে তিনটায় দেখা যাবে যে কাজের পরিমাণ তিনটা কি হচ্ছে? সমান হচ্ছে। এই জন্য বলা হচ্ছে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল হবে V3, এবং এই তিনটার কাজ হবে ভাই কার কাজের সমান? এই মোট কাজের সমান হবে। যদি আরো বলতে আরো সাপ্লাই থাকতো VN, সেটা কার সমান হতো? সাপ্লাই ভোল্টেজের সমান হতো। এই জন্য বলে প্যারালালে কি সমান ভাই? প্রত্যেকটা কি সমান? প্যারালালে ভোল্টেজ সমান। বুঝতে পারা গেছে তো নাকি? জি এইবার চিন্তা করো তো, আমরা আগের বলছিলাম না ভাই, এই পাম্পটা সামনে গিয়ে কতটুকু বাধা ফেস করবে সেটা কি করা দরকার? ক্যালকুলেশন করা দরকার। জি বুঝতে পারছেন না? জানে? জি কারণ দোকানে গিয়ে আমরা যখন পানি তুলি তখন দোকানে গিয়ে বলতে হয় না, জিজ্ঞাসা করেন না যে ভাই আপনি কয় তলায় পানি উঠাবেন? 10 তলায়, 5 তলায়, 1 তলায় না 3 তলায়? 10 তলায় হলে ওই অনুযায়ী কি দেবে? পাম্প দেবে। জি তাহলে এর সামনে যে কি পরিমাণ বাধা সেটা জানা থাকলে আমার কি সুবিধা হবে না? জি যে সামনে যদি কি পরিমাণ বাধা আছে সেই অনুযায়ী আমি দোকান থেকে ব্যাটারি কিনে আনি, তাহলে এখানে সাপ্লাইটা একবারই হয়ে গেল। জি আর নতুবা যদি সামনে কি পরিমাণ বাধা আমি সেটা না জানতে পারি তাহলে কি হবে? ওই বারবার একটা বারবার এনে চেঞ্জ করতে হবে, জ্বললে ঠিক আছে, না জ্বললে বাদ, আবার চেঞ্জ করে 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 আনতে হবে দোকান থেকে। তাহলে আমাদের সামনে গিয়ে যে কত বাধা সেটা আমার জানা জরুরি। জানা জরুরি হলে আমি এইটা কি করতে পারবো? ডিসাইড করতে পারবো যে কতটুকু সাইজের লাগবে কি লাগবে না। বুঝতে পারা গেছে? জি তাহলে ভাই এইটা আমার ডিসাইড করতে হবে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটা এই সামনে গিয়ে সে কি পরিমাণ বাধা ফেস করবে সেটা আমি বের করবো, সেটাকে আরটি, টোটাল রোধ। বুঝতে পারা গেছে? জি অর্থাৎ এই ভোল্টেজটা সামনে গিয়ে কি পরিমাণ বাধা সে ফেস করবে সেটা হচ্ছে কি মোট রোধ। বুঝতে পারা গেছে অনেকে জানি? জি। আচ্ছা, তাহলে এই জায়গায় সেটা করার জন্য আমরা এটার হেল্প নেব না, এবার এর হেল্প নেব, কারেন্টের হেল্প নেব। তাহলে দেখো তো আমরা কি বলতাম? I1 প্লাস কি বলতে পারি? I2 প্লাস হবে কত? I3। এটা কার সমান হয় বলো তো একটু? সাপ্লাই কারেন্টের সমান হবে না? এই তিনটা কারেন্ট যোগ করলে কার কারেন্টের সমান হবে? সাপ্লাই কারেন্টের সমান হবে। সমান হবে। তাহলে এই যে I1 ইকুয়াল টু কি বলতে পারি ভাই? যার ভোল্টেজ আয়ন কারে, এই যে কারেন্ট না, জি। আয়ন না, তাহলে কি যার ভোল্টেজ তার কারেন্ট। তাহলে এর ভোল্টেজটা কত হবে? V1। বুঝতে পারছো না? বোঝা এর ভোল্টেজটা কত হবে? কারণ R1 এর কারেন্টটাকে বলছে I1, তাহলে R1 এর ভোল্টেজটা কত বলবো? V1। তাহলে দেখো যদি I বের করতে হয় তাহলে I ইকুয়াল টু আমরা কি জানি ভাই? V বাই R। তাহলে I1 মানে কত? R1 এর ভোল্টেজ আর কি R1 এর বাধা। বুঝতে পারা গেছে? I2 কত হবে? এইটার যার ভোল্টেজ তার কারেন্ট, তাহলে I2 কত হবে? V2 বাই কত হবে? R2 প্লাস হবে কত? V3 বাই কত হবে? R3। আর এই যে কি হবে? IS না? এই IS পাচ্ছি কার কাছ থেকে? এই ভোল্টেজের কাছ থেকে। তাহলে যার কারেন্ট তার ভোল্টেজ এবং কি তার রোধ, তাহলে এই ভোল্টেজ সামনেই কতটুকু রোধ ফেস করবে? RT পরিমাণ। তাহলে সে RT। বুঝতে পারা গেছে নাকি? জি তাহলে এবার দেখো তো মজার বিষয় ভাই, এই V1 এর মান যা, এই V2 এর মানও কি তাই, এই V3 এর মানও কি তাই, এই VS এর মানও কি তাই না? এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ চারজনেরই ভোল্টেজ ভাই কি পাচ্ছি আমরা? সমান পাচ্ছি না? বুঝতে পারা গেছে? জি তাহলে আমরা কমন কি করতে পারি? এইটা 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 কেটে দিতে পারি না? জি তাহলে শুধু কি থাকে দেখো তো ভাই? 1 বাই R1 প্লাস কত হবে? 1 বাই R2 প্লাস হবে কত? 1 বাই R3 বাই হবে কত? 1 বাই R2। দেখো তো আমার কি দরকার? RT দরকার নাকি 1 বাই RT দরকার? আমার দরকার RT। আমার কিন্তু 1 বাই RT দিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি ভাই, 1 বাই RT ভাবে রাখলাম, রাখতে পারি? তাহলে 1 বাই RT কে আমরা যেভাবে রেখে দিই, তাহলে দেখো তো ইকুয়াল টু ওই পাশে গেলে, আচ্ছা এইরকম জিনিস হিসাব করতে আমাদের বেশ ঝামেলা হয় না? জি 1 বাই মনে করো A এর মান 10, এর মান 12, এর মান 13, তাহলে এখানে কেমন বসানো লাগবে? 1 বাই 10, 1 বাই 12, 1 বাই 13। এই 1 বাই 10টা একটু আর কি জানা জানা ব্যাপার, ঝামেলা হয়ে যাবে না? জি। এই জন্য ক্যালকুলেটার যদি একবার বসানো যায়, সিস্টেম করবো R1 কে উল্টায় দাও, তাহলে কি পাবো? R1 এর ইনভার্স। জি বুঝতে পারা গেছে? বুঝতে পারছেন ভাই? জান জি প্লাস R2 কে উল্টায় দেয় তাহলে কত হবে? R2 এর ইনভার্স প্লাস R3 কে উল্টায় দিলে কত হবে? R3 এর উপর ইনভার্স, তাই কি না? আবার মজার বিষয় ভাই, আমি বের করবো RT কিন্তু বের হইছে কি ভাই? 1 বাই RT। তাহলে কি করবো? এটাকে ধরে উল্টায় দাও, এটাকে ধরে উল্টায় দাও। এই পাশে উল্টালে ওই পাশে কি করা লাগবে? উল্টানো লাগবে। তাহলে এই পাশে উল্টালে কি হবে? RT এর উপর কি হবে? না এই পাশে উল্টালে RT হবে, জি এই পাশে উপরে RT উপরে চলে 1 নিচে চলে আসবে, জি তাহলে RT থাকতেছে। আর এই পাশে উল্টালে কি হবে ভাই? এর নিচে কি আছে? 1 আছে না? জি তাহলে 1 বাই এটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? 1 বাই R1 এর ইনভার্স প্লাস কত? R2 এর ইনভার্স প্লাস কত? R3 এর inverse। দেখো বুঝো কিনা? জি বুঝতে পারছেন নাকি বুঝেন না? এই পাশটা উল্টায় দিলে RT যাবে কোথায়? উপরে, আর 1 আসবে কোথায়? নিচে। নিচে 1 দেওয়া লাগে? দেওয়া লাগে না। বুঝতেছেন তো নাকি? জি আর এই পাশে উল্টায় দিলে 1 উপরে, আর এটা কোথায়? নিচে। ক্লিয়ার তো? আচ্ছা দেখো তো
কিন্তু আমরা তো তাও কেমন চলে আসলো, আবার উপরে 1 নিচে এরকম চলে আসলো না, এটা তো রাখবো না। আমরা যেটা করতে পারবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই আরটিতে থাক, এটাকে যদি ওপরে নিয়ে তাহলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে না, জি কারণ আমরা তো দুই সাইডে চেঞ্জ করতেছি না। দুই সাইড চেঞ্জ করলে তো ইনভার্স আসবে না, এক সাইড চেঞ্জ করলে কি আসবে, ইনভার্স আসবে। তাহলে শুধু আরটির মতো থাক, আর এটাকে চেঞ্জ করে দিলে কেমন হয়ে যাবে, এই আর এর উপর ইনভার্স প্লাস কত হবে, আরটির উপর ইনভার্স প্লাস কত হবে সে আর3 এর উপর ইনভার্স, এবং এইটা হবে কি সেই পুরোটার উপর এসে তোমার ইনভার্স, এই উল্টানোর কারণে পুরোটার উপর ইনভার্স, বুঝতে পারা গেছে? জি তাহলে এই জায়গায় তোমাকে যদি বলে আরটি হিসাব করো, তাহলে কিভাবে কি কাজ করবো ভাই আমরা, যদি তোমাকে বলে যে আরটি বের করো, তাহলে কাজ হবে এটা, এর উপর কি দাও, ইনভার্স দাও, প্লাস এর উপর কি দাও, ইনভার্স দাও, প্লাস এর উপর কি দাও, ইনভার্স দাও, পুরোটার উপর কি দাও, ইনভার্স দাও। বুঝতে পারা গেছে নাকি? কিন্তু সিরিজে কি এরকম করতাম, সিরিজে সিম্পলি যোগ, এই আর সবগুলো আর যোগ করে দিলে মোট আর পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্যারালালে কি করতেছে ভাই, যেটা প্যারালাল আছে ওর উপর ইনভার্স প্লাস এর উপর ইনভার্স প্লাস এর উপর ইনভার্স, পুরোটার উপর আবার ইনভার্স দিলে দেন কি বেরোচ্ছে, আরটি বেরোচ্ছে। বুঝতে পেরেছেন? জি তাহলে এই হচ্ছে আপনাদের সিরিজ সার্কিট, আর হচ্ছে কি আমাদের সেই প্যারালাল সার্কিট ডিলের আলোচনা। এবং ফাইনাল রেজাল্ট দাঁড়ালে কি ভাই, সিরিজ সার্কিটের সব কি কারেন্ট সমান, জি কিন্তু প্যারালাল সার্কিটের কারেন্টগুলো কি হয়, যোগ হয়, এবং কি তার মোট কারেন্টের সমান হয়। সিরিজ সার্কিটের ভোল্টেজগুলো কি প্রত্যেক আলাদা আলাদা হয়, এবং সবগুলো যোগফল ইকুয়াল টু কত হবে, মোট ভোল্টেজের সমান। কিন্তু প্যারালাল সার্কিটে এর ভোল্টেজ সব একটা সমান, সবগুলো ভোল্টেজ সমান। এইখানে ওই যে প্যারালালের সংজ্ঞাটা লিখে দেবেন, বলো। প্যারালালের সংজ্ঞাটা এই সিরিজে যেমন লিখে আচ্ছা, দিচ্ছেন, সিরিজে লিখবো এরকম হবে যে মানে প্যারালাল যে বর্তনীতে আমরা কি বলবো, কারেন্ট চলাচলের এখানে মাত্র কয়টা পথ ছিল, একটি পথ ছিল। কিন্তু এখানে কি একটা পথ থাকবে, দেখো তো এই পথে কি কারেন্ট এই পথে যেতে পারবে, এই পথে যেতে পারবে, এই পথে যেতে পারবে, তাহলে আমরা কি বলতে পারি ভাই, একাধিক পথ যে বর্তনীতে কারেন্ট প্রবাহের কি থাকবে, কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে, তাকে আমরা কি বলতে পারবো, বুঝতে পারা গেছে? জি তো আমরা যদি ক্যালকুলেশন আজকে ট্রাই থাকবে যে আমাদের কাজ থাকবে যে সেটগুলো দাঁড়াই দিব, সেগুলো শুধুমাত্র কি রোধগুলো বের করা, এরকম মোট রোধগুলো বের করে না, বা তুল্য রোধ বলতে কি বলছে সেটাও দেখবো বের করা না। অর্থাৎ এই যে মোট রোধ কে ফেস করতেছে, এই যে মানে ভোল্টেজ সোর্স সামনে গিয়ে কতটা বাধা সে কি করতে হবে, ফেস করবে, মানে সম্মুখীন হবে বাধা, সেটা বের করবো আমরা। বুঝতে পারি? শোনেন, এখন থেকে কিন্তু একে আর পাম্প বলা যাবে না, বুঝতে পেরেছেন? ভোল্টেজ সোর্স ওটা জাস্ট আমরা বোঝানোর জন্য হ্যাঁ সিমিলার কিছু করার ট্রাই করতেছিলাম। পাম্প বলা যাবে না, ভোল্টেজ সোর্স, কারেন্টকে পানি বলা যাবে না, কারেন্ট বলতে হবে, ভোল্টেজকে ভোল্টেজ বলতে হবে। বুঝতে পারেন? জি তাহলে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেটা হচ্ছে সিরিজ সার্কিট, কীভাবে সিরিজ সার্কিটে সিরিজে থাকলে রোধগুলো তার মোটর কীভাবে বের করে, যোগ করে করে মোটরগুলো বের করে। আর প্যারালালে থাকলে কেমন হয়, প্যারালালে থাকলে দেখতে পাচ্ছ এই যেরকম একটা সিস্টেম আছে, ইনভার্স করে করে করে, বুঝতে পারছো?